ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ার MCH মা ও শিশু স্বাস্থ্য সেবা বিষয়ক 3 মাস মেয়াদী প্রশিক্ষণ কোর্সের 3 নম্বর ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা জানবো গর্ভাবস্থা বা প্রেগন্যান্সি এর যে শারীরিক জটিলতাগুলো রয়েছে সেই জটিলতাগুলো সম্পর্কে। একই সাথে আমরা জানবো এই জটিলতাগুলো ব্যবস্থাপনায় কি কি করণীয় আছে। দ্বিতীয়ত আমরা জানবো প্রেগন্যান্সি বা গর্ভাবস্থা একজন মায়ের শারীরিক পরিচর্যা, দৈনন্দিন খাবার দাবার এবং কিছু গুরুত্বপূর্ণ বিধিনিষেধ। তৃতীয়ত আমরা জানবো গর্ভাবস্থার ট্রাইমেস্টার বা প্রেগন্যান্সির যে ট্রাইমেস্টার রয়েছে সেই ট্রাইমেস্টার কি, কতগুলো ট্রাইমেস্টার রয়েছে, ট্রাইমেস্টার ভেদে কি কি ধরনের সাপ্লিমেন্টারি ট্রিটমেন্ট প্রয়োজন হয়ে থাকে, কি কি ওষুধ সেবন করা প্রয়োজন হয়ে থাকে, এই বিষয়গুলো আমরা আজকের ক্লাসে জানার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন। রুরাল ডক্টরস ট্রেনিং ইনস্টিটিউটের সম্মানিত স্টুডেন্ট যারা ক্লাসটি দেখছেন সকলকে জানাই স্বাগতম এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে এবং ইহসানে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা বিগত ক্লাসে যা কিছু আলোচনা করেছিলাম 1 নম্বর এবং 2 নম্বর ক্লাসে ক্যাম্পাসে যা কিছু আলোচনা করা হয়েছে আশা করছি খুব ভালোভাবে সেগুলো আয়ত্ত করতে পেরেছেন। আমাদের ক্লাসের লেকচার এবং লেকচার পরবর্তী লেকচার শিট থেকে বাসায় গিয়ে পড়াগুলো, লেকচার শিটটি পুনরায় পড়া এবং মুখস্থ করা সব মিলিয়ে আশা করছি আপনারা ক্লাসগুলো ভালোভাবেই বুঝতে পেরেছেন। তো আমরা আগের ক্লাসে যা কিছু আলোচনা করেছি এগুলো এই ক্লাসের সামনে আনছি না, যেহেতু ক্লাসটি অনলাইনে হচ্ছে। আমি চেষ্টা করব, সর্বাত্মক চেষ্টা করব এই ক্লাসটি যতটা কথা কম বলে সংক্ষেপে শেষ করা যায়। তারপর নেক্সট ক্যাম্পাসে যে ক্লাস হবে সেই ক্যাম্পাসের ক্লাসে আমরা পূর্বের আলোচনাগুলো সামনে রেখে আমরা আমাদের পরবর্তী ক্লাসের আলোচনা সামনে বাড়াবো ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসের যে বিষয়বস্তুগুলো ছিল তন্মধ্যে গর্ভাবস্থা এর শারীরিক যে জটিলতাগুলো রয়েছে সেটা আমরা আগে জানবো। যে একটা প্রেগন্যান্সিতে একটা মায়ের, সে যখন কনসেপ্ট করলো, সে যখন প্রেগনেন্ট হলো, তার জরায়ুতে যখন একটা ভ্রূণ আসলো, একটা নতুন জীবন তৈরি হচ্ছে, এমত অবস্থায় তার শরীরে বেশ কিছু শারীরিক জটিলতা দেখা দিতে পারে। অর্থাৎ প্রেগন্যান্সি এটা তো এমনিতেই একটা বাড়তি চাপ, একটা মায়ের জন্য কি একটা বাড়তি চাপ। এখন এই বাড়তি চাপের মধ্য দিয়ে আরো কিছু জটিলতা প্রেগন্যান্সিতে দেখা দিতে পারে। তো এই জটিলতাগুলোর মধ্যে খুব কমন বা অ্যাজ ইউজুয়াল যেগুলো আমরা দেখে থাকি ডে টু ডে লাইফে সেগুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো আর কি। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি কি রক্ত স্বল্পতা বা রক্ত শূন্যতা। ঠিক আছে, তো রক্ত স্বল্পতা বা রক্ত শূন্যতার মেডিকেল টার্মিনোলজি কি? অ্যানেমিয়া। ঠিক আছে, তো অ্যানেমিয়া মানে রক্ত স্বল্পতা বা রক্ত শূন্যতা প্রেগন্যান্সিতে বা গর্ভাবস্থায় খুব সাধারণ, খুব কমন একটা জটিলতা বা অসুবিধা, একটা সিচুয়েশন তৈরি হয় হচ্ছে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা, রক্ত শূন্যতা। মায়ের শরীরে রক্ত কমে যায়, অর্থাৎ রক্তের যে হিমোগ্লোবিন আছে, রক্তের মধ্যে যে হিমোগ্লোবিন নামে একটা উপাদান আছে, আমরা যে 1 বছর মেয়াদী প্যারামেডিক্যাল ট্রেনিং কোর্সে পড়িয়েছি এবং আপনারা যারা এই কোর্সটি করছেন অলমোস্ট সবাই রুরাল ডক্টরস, আপনারা জানেন রক্তের উপাদান। তো রক্তের উপাদানের মধ্যে হিমোগ্লোবিন বলে যে জিনিসটা আছে, এটা যদি মাত্রা যে নরমাল রেঞ্জ আছে সেই নরমাল রেঞ্জের থেকে কমে যায় তাহলে সেই অবস্থাটাকে বলা হবে অ্যানিমিয়া। তো কখনো কম, কখনো বেশি, বা কখনো সিভিয়ার মারাত্মক লেভেলের অ্যানিমিয়া কিন্তু আমরা লক্ষ্য করে থাকি মায়েদের ক্ষেত্রে। ঠিক আছে, প্রেগন্যান্সিতে প্রথম দিকে, মাঝামাঝি, শেষের দিকে কখনো কখনো ইন্ট্রাভেনাস আয়রন থেরাপি দেওয়া লাগে, কখনো কখনো ব্লাড ট্রান্সফিউশনও করা লাগে। ঠিক আছে, এরকম সিচুয়েশনও তৈরি হতে পারে। তার মানে গর্ভাবস্থায় অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা, রক্ত শূন্যতা খুব সাধারণ, কমন একটা জটিলতা যা গর্ভাবস্থায় খুব প্রায়ই দেখা যায়। ঠিক আছে, দ্বিতীয়ত বলা হচ্ছে যে একটোপিক প্রেগন্যান্সি। গর্ভাবস্থার বা প্রেগন্যান্সির আরো একটা কমন কমপ্লিকেশনস বা জটিলতা যেটা রয়েছে, এই কমপ্লিকেশনটার নাম কি? একটোপিক প্রেগন্যান্সি। একটোপিক প্রেগন্যান্সি এটা মেডিকেল টার্ম, আপনারা যারা একটু ভালোভাবে পড়াশোনা করেছেন, জানেন, একটু ভালো জানা আছে, তারা হয়তো এটা জীবনে কোনো না কোনো সময় পড়েছেন, দেখেছেন বা জানেন। তো একটোপিক প্রেগন্যান্সি কি? একটোপিক প্রেগন্যান্সি এটা একটা অস্বাভাবিক প্রেগন্যান্সি। অস্বাভাবিক প্রেগন্যান্সি কেন বলছি? কারণ হচ্ছে প্রেগন্যান্সি প্রসেস আমরা ফার্স্ট ক্লাসে যা কিছু দেখেছিলাম, একটা ফিমেল কিভাবে হয়, তার রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে, জরায়ুর মধ্যে কিভাবে ফার্টিলাইজেশন হয়, ফার্টিলাইজেশনের পরে কিভাবে ইমপ্ল্যান্টেশন হয়, অর্থাৎ জরায়ুর মধ্যে ওই যে ফার্টিলাইজড এগটা কিভাবে ইমপ্ল্যান্ট হয়। ঠিক আছে,
তো এই ইমপ্ল্যান্ট কোথায় হচ্ছে? জরায়ুর মধ্যে। এখন জরায়ুর মধ্যে যদি ইমপ্ল্যান্ট হয় তাহলে কেবল সেই যে জাইগোটটা আছে সেই জাইগোটটা ধীরে ধীরে ভ্রূণ এবং এক পূর্ণাঙ্গ মানুষে পরিণত হতে পারবে, একটা পূর্ণাঙ্গ শিশুতে পরিণত হতে পারবে। কিন্তু এই জরায়ুর মধ্যে কন্ট্রাক্টিলিটি আছে, জরায়ুর প্রসারিত হতে পারবে ধীরে ধীরে। এটাকে ধারণ করার জন্য জরায়ুর লেয়ারটা, এন্ডোমেট্রিয়ামটা প্রস্তুত হয়েছে, আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম। সব মিলিয়ে এই যে ফার্টিলাইজড এগটা সেটা জরায়ুর মাঝখানে পতিত হলেই কেবল একটা প্রেগনেন্সি সামনের দিকে এগিয়ে যাবে, একটা প্রেগনেন্সি সামনের দিকে বাড়াবে, আগে যাবে, ঠিক আছে। কিন্তু এই প্রেগনেন্সিতে যদি এই ফার্টিলাইজড এগটা জরায়ুর মাঝখানে না বসে অন্য কোথাও ইমপ্ল্যান্ট হয়, অর্থাৎ ফ্যালোপিয়ান টিউবে যদি থেকে যায়, ঠিক আছে, যদি ফ্যালোপিয়ান টিউবে ফার্টিলাইজেশন হওয়ার পরে ওখানে ইমপ্ল্যান্টেড থেকে যায়, তাহলে এটাকে বলা হবে একটোপিক প্রেগনেন্সি। তো একটোপিক প্রেগনেন্সি হচ্ছে যে জরায়ুর মাঝখানে যেই জাইগোটটা পতিত হওয়ার কথা ছিল, ইমপ্ল্যান্ট হওয়ার কথা ছিল, জরায়ুর মাঝখানে না থেকে আউট অফ ইউটেরাস, জরায়ুর বাইরে কোথাও ইমপ্ল্যান্ট হয়েছে। এখন আপনারাই বলেন, জরায়ু বাদে যে আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়েছিলাম আগের ক্লাসে, সেখানে কি কোথাও দেখেছি জরায়ু বাদে অন্য কিছু কি বাচ্চাকে হারবার করার জন্য, এই এমব্রায়োটাকে হারবার করার জন্য, এটাকে মানে বহন করার জন্য কি রেডি হয়েছে, নাকি এন্ডোমেট্রিয়াম রেডি হয়েছে? শুধু এন্ডোমেট্রিয়াম বা জরায়ুর ভিতরে থাকা, মধ্যে থাকা যে ফাংশনাল লেয়ার গুলো, সেই ফাংশনাল লেয়ার গুলো প্রস্তুত হয়েছে। কেন? কারণ হচ্ছে সে এই যার আশায় ছিল এতদিন, সে এখন তার জরায়ুর মাঝখানে এসে বসছে। এখন ধীরে ধীরে যত্ন করে সে তাকে বড় করবে, ধীরে ধীরে জরায়ু প্রসারিত হইতে পারবে। এখন ফ্যালোপিয়ান টিউব তো আর প্রসারিত হইতে পারবে না, তাই না? ফ্যালোপিয়ান টিউবের মধ্যে যদি বাচ্চাটা একটু একটু করে বড় হতে থাকে, তাহলে একটা পর্যায়ে কি হবে? ফ্যালোপিয়ান টিউব ফেটে যাবে, ফেটে রাপচার হবে, ফ্যালোপিয়ান টিউব রাপচার হয়ে যেতে পারে। এখন এই ফ্যালোপিয়ান টিউব যদি রাপচার হয়ে যায়, তাহলে একটা মহিলার প্রেগন্যান্সি তো সামনের দিকে বাড়ানো দূরে থাক, তার জন্য একটা প্রাণঘাতী অবস্থা তৈরি হতে পারে। তার মানে একটোপিক প্রেগন্যান্সি এটা একটা বড় ধরনের জটিলতা, একটা মাঝে মাঝে প্রাণঘাতী জটিলতা, যেটা থেকে যদি ফ্যালোপিয়ান টিউবে বা অন্য কোথাও যদি এই কি বলে ফার্টিলাইজড এগটা থাকে এবং সেখানে যদি প্রেগন্যান্সিটা কন্টিনিউ হতে থাকে, একটা সময় এটা যেহেতু এমব্রায়োটার সাইজ বড় হইতে থাকবে, জাইগোটটার সাইজ বড় হইতে থাকবে, আস্তে আস্তে ওখানে কি হবে? রাপচার হবে, ব্লিডিং হবে, ইনফেকশন হবে এবং সিভিয়ার ইন্টারনাল ব্লিডিং হয়ে সেই পেশেন্টটার সিভিয়ার অ্যানিমিয়া হয়ে সেই পেশেন্টটা মারাও যেতে পারে, ঠিক আছে। তাহলে একটোপিক প্রেগন্যান্সি এর একটা ফ্যাটাল সিচুয়েশন, ফ্যাটাল অবস্থা, একটা প্রাণঘাতী অবস্থা। দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি জেস্টেশনাল হাইপারটেনশন। দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি জেস্টেশনাল হাইপারটেনশন, মানে গর্ভাবস্থায় খুব সচরাচর ভাবেই যেটা কমন একটা কমপ্লিকেশন, জটিলতা, সেটা হচ্ছে যে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ। কখনো তার ছিল না, উচ্চ রক্তচাপ ছিল না, বা যদিও পূর্বে যদি উচ্চ রক্তচাপ থাকেও, তো যদি গর্ভাবস্থায় এই উচ্চ রক্তচাপটা বহাল থাকে বা নতুন করে দেখা দেয়, তাইলে এই উচ্চ রক্তচাপ, এই অবস্থাটাকে, গর্ভাবস্থায় যদি উচ্চ রক্তচাপ থাকে, এই অবস্থাটার নাম হবে জেস্টেশনাল হাইপারটেনশন। জেস্টেশনাল মানে হচ্ছে রিলেটেড টু প্রেগন্যান্সি, অর্থাৎ প্রেগন্যান্সি পিরিয়ডটার নাম হচ্ছে জেস্টেশনাল পিরিয়ড। এই জেস্টেশনাল পিরিয়ড মানে হচ্ছে প্রেগন্যান্সি সময়কাল, ঠিক আছে। তো এই অবস্থাটার নাম হবে জেস্টেশনাল হাইপারটেনশন। এটাও একটা ঝুঁকিপূর্ণ অবস্থা, যেখান থেকে প্রি একলামশিয়া তৈরি হতে পারে। আমি একটু পরে বলবো, আসবে জটিলতাটা সামনে। তারপরে আমরা দেখতে পাচ্ছি জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, ঠিক আছে। জেস্টেশনাল মানে গর্ভাবস্থায় ডায়াবেটিস মেলাইটাস, তার কখনো ডায়াবেটিস ছিল না অথবা ছিল, যদি সেটা বহাল থাকে, অনিয়ন্ত্রিত থাকে, কোথায়? গর্ভাবস্থায়, জেস্টেশনাল পিরিয়ডে, তাহলে এই অবস্থাটা বলা হবে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। তাহলে এটাও একটা জটিলতা, গর্ভাবস্থার সাথে সম্পৃক্ত একটা জটিলতা। তারপরে যেটা আমরা দেখতে পাচ্ছি হাইপার ইমেসিস গ্র্যাভিডারাম। হাইপার মানে বেশি, ইমেসিস মানে বমি হওয়া, হাইপার ইমেসিস মানে অতিরিক্ত বমি হওয়া, গ্র্যাভিডারাম তাও গ্র্যাভিডারাম রিলেটেড টু, মানে একটা জরায়ুর মধ্যে যখন একটা জাইগোট থাকবে, অর্থাৎ একটা জরায়ু যখন জাইগোট বহন করতেছে, তখন সেই জরায়ু, এটাকে বলা হবে গ্র্যাভিড ইউটেরাস। মানে গ্র্যাভিডারাম মানে অর্থাৎ একটা জরায়ু একটা এমব্রায়োকে বহন করতেছে, একটা জাইগোটকে বহন করতেছে, একটা ভ্রূণ বহন করতেছে, এমন অবস্থাকে বোঝাইতে গ্র্যাভিডারাম বা গ্র্যাভিডা, এগুলো এই জাতীয় শব্দগুলো
ব্যবহার করা হয়ে থাকে বা আপনারা প্রায়শই দেখবেন। তো হাইপার ইমেসিস মানে অতিরিক্ত বমি হওয়া, অনেক বেশি বমি হওয়া। যদি এই গর্ভাবস্থায় অতিরিক্ত বমি হয় তাহলে এই কন্ডিশনটার নাম হচ্ছে হাইপার ইমেসিস গ্র্যাভিডারাম। নেক্সট ফিজিক্যাল ক্যাম্পাসে আমাদের যে ক্লাসটা হবে সেটা হাইপার ইমেসিস গ্র্যাভিডারাম এর উপরেও একটা আলোচনা থাকবে। হ্যাঁ, নেক্সট ক্লাসের মধ্যে একটা অংশ থাকবে হাইপারইমেসিস গ্র্যাভিডারাম। এটা সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো, কেন হয়, হাইপারইমেসিস গ্র্যাভিডারাম কি, হাইপারইমেসিস গ্র্যাভিডারামের চিকিৎসা কি রকম, হ্যাঁ, এই জাতীয় যাবতীয় বিষয় আমরা আলোচনা করব। হ্যাঁ, সেখানে ভর্তি চলছে। মা ও শিশু স্বাস্থ্য সেবা বিষয়ক এমসিএইচ প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে। ম্যাটারনাল এন্ড চাইল্ড হেলথ কেয়ার এমসিএইচ মা ও শিশু স্বাস্থ্য সেবা বিষয়ক একটি চমৎকার 3 মাস মেয়াদী প্যারামেডিক্যাল ট্রেনিং কোর্স। বাংলাদেশ, ভারত ও বাংলা ভাষাভাষীর যে কেউ যে কোনো প্রান্ত থেকে ঘরে বসেই আমাদের অনলাইন মেডিকেল স্কুল থেকে কোর্সটি সম্পন্ন করতে পারছেন। 3 মাস মেয়াদী উক্ত মা ও শিশু স্বাস্থ্য সেবা বিষয়ক প্রশিক্ষণ কোর্সে মা এবং শিশু স্বাস্থ্য সেবা বিষয়ক যাবতীয় খুঁটিনাটি বিষয়গুলো সম্পূর্ণ আলোচনা করা হবে অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স। একজন মায়ের প্রজনন জীবন থেকে শুরু করে নিয়ে গর্ভধারণ, তারপর প্রসব, প্রসব পূর্ববর্তী, পরবর্তী এবং প্রসবের মধ্যবর্তী যাবতীয় বিষয় এখানে থাকছে। পরবর্তীতে প্রসবের পরে একটি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর নবজাতক এবং শিশু বয়সে তার স্বাস্থ্য সংক্রান্ত সকল বিষয়গুলো আমরা এখানে আলোচনা করার চেষ্টা করব, যেগুলো একেবারে বেসিক লেভেলে, যেগুলো একেবারেই অতি প্রয়োজনীয়, যেগুলো একটা আন্ডারগ্রাজুয়েট মেডিকেল পার্সোনেল স্টুডেন্ট অথবা প্র্যাকটিশনার্সকে সহযোগিতা করতে পারবে বলে আমরা আশাবাদী। 30 থেকে 35টি ক্লাস সম্পূর্ণ করার পর আমরা আরো 3 থেকে 5টি প্র্যাকটিস ক্লাস করাবো, যার মাধ্যমে আপনাদের অবশিষ্ট আরো প্রশ্ন উত্তর সহ পূর্বের ক্লাসগুলোর সামারি আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখন প্রশ্ন হলো, কারা এই প্রশিক্ষণ কোর্সটিতে ভর্তি হতে পারবেন বা কারা এই প্রশিক্ষণ কোর্সটি করে সর্বোচ্চ উপকৃত হতে পারবেন? আমি মনে করি বাংলাদেশের যে কোনো লেভেলের আন্ডার গ্রাজুয়েট মেডিকেল পার্সোনেল অথবা মেডিকেল প্র্যাকটিশনার্স অথবা মেডিকেল স্টুডেন্ট যারা আছে তারা এই প্রশিক্ষণ কোর্সটিতে অংশগ্রহণ করতে পারে। এছাড়া ফার্মাসিস্ট সহ, পল্লী চিকিৎসক সহ যারা অলরেডি সার্ভিস দিচ্ছেন তারাও এই প্রশিক্ষণ কোর্সটি করে জ্ঞানের পরিধি এবং আপনাদের নলেজকে নারিশ করতে পারবেন। এমনকি শিক্ষিত সচেতন কোনো ব্যক্তি চাইলেও এই কোর্সটি করতে পারবে। এতে করে তার যে পারিবারিক স্বাস্থ্য রয়েছে সেই পারিবারিক স্বাস্থ্যের সুরক্ষা তার দ্বারা নিশ্চিত করা সম্ভব হবে বলে আমি মনে করছি। নতুন বছর উপলক্ষে এই কোর্সটির সর্বমোট কোর্স ফি থেকে 12% ডিসকাউন্ট সাপেক্ষে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন। আমাদের এই সম্পূর্ণ ট্রেনিং কোর্সটিতে 3 মাস মেয়াদী প্রশিক্ষণ কোর্সটিতে ক্লাস কন্টেন্ট হিসেবে থাকবে ক্লাসের সকল পিডিএফ, ক্লাসের লেকচার শিট এবং সর্বশেষ প্রশিক্ষণ কোর্স শেষে ট্রেনিং পার্টিসিপেন্ট সার্টিফিকেট প্রদান করা হবে। আশা করছি এই কোর্সটিতে আপনাদের আশানুরূপ সর্বোচ্চটুকুই পাবেন। আগামী বছরের 1 জানুয়ারি অর্থাৎ জানুয়ারির 1 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে এমসিএইচ মা ও শিশু স্বাস্থ্য সেবা বিষয়ক এই প্রশিক্ষণ কোর্সের দ্বিতীয় ব্যাচ। আপনারা যারা অনলাইনে ঘরে বসেই আমাদের অনলাইন মেডিকেল স্কুল থেকে এই কোর্সটি সম্পূর্ণ করতে চান, শীঘ্রই আমাদের এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে এই কোর্স সম্পর্কে আরো ডিটেইলে জেনে, সিলেবাস দেখে, স্টাডির কারিকুলাম বুঝে, তারপর আপনি যদি মনে করেন এটা আপনার জন্য ইউজফুল হবে, ইফেক্টিভ হবে, তাহলে ভর্তি ফর্ম এবং আনুষঙ্গিক সকল রিকোয়ারমেন্ট ফুলফিল করে খুব শীঘ্রই আমাদের অনলাইন মেডিকেল স্কুলে ভর্তি হয়ে যাবেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি কি, তারপর আমরা দেখতে পাচ্ছি ডিপ্রেশন। গর্ভাবস্থা একটা কমন সমস্যা হচ্ছে মানসিক অসুস্থতা। যেহেতু গর্ভাবস্থা একটা মায়ের জন্য নতুন জিনিস অথবা পুরাতন যদি হয়, যেহেতু তার মধ্যে আরেকটা নতুন জীবন তৈরি হচ্ছে, কিছু অনিশ্চয়তা, কিছু ভীতি, সবকিছু মিলে একটা মানসিক অবসাদের তৈরি হয়, একটা মানসিক বিষণ্ণতার তৈরি হয়, একটা ডিপ্রেশনের তৈরি হয়। মানসিক ভাবে সেই পেশেন্টের কিছু কিছু জটিলতা দেখা দিতে পারে, তন্মধ্যে ডিপ্রেশন। ঠিক আছে, ডিপ্রেশন অন্যতম। ঠিক আছে, ডিপ্রেশন একটা অন্যতম। এরপরের জটিলতা প্রি একলামশিয়া। গর্ভাবস্থায় প্রি একলামশিয়া দেখা দিতে পারে। প্রি একলামশিয়া আবার কি জিনিস? প্রি একলামশিয়া হচ্ছে যে গর্ভাবস্থায়, ওই যে আমরা একটু আগে বলছি জেস্টেশনাল হাইপারটেনশন, অর্থাৎ গর্ভাবস্থায় যে উচ্চ রক্তচাপ থাকে এবং একই সাথে যদি ইউরিনের সাথে প্রচুর পরিমাণ প্রোটিন পাস করে, ইউরিন আরএমই বা ইউরিনের যদি রুটিন এক্সামিনেশন করা হয় এবং সেই রুটিন এক্সামিনেশনে দেখা যাবে যে ইউরিনের সাথে অ্যালবিউমিন বা প্রোটিন পাস হচ্ছে, মানে প্রোটিন ইউরিয়া যাচ্ছে,
তো এরকম অবস্থায় তাদের কি হয়, মাল্টি অর্গান সিস্টেম একটা ডিসঅর্ডার, এটা একটা মাল্টি অর্গান সিস্টেম ডিসঅর্ডার, ঠিক আছে। তো মাল্টি অর্গান সিস্টেমের মধ্যে কি হবে, এখানে আস্তে আস্তে কিডনিতে প্রবলেম দেখা দিতে পারে, কিডনি ফেলিওর বা কিডনি রিলেটেড ইস্যু তৈরি হইতে পারে এই প্রি একলামশিয়াতে। তো প্রি একলামশিয়াতে উচ্চ রক্তচাপ থাকবে, আর কি থাকবে বললাম, প্রস্রাবের সাথে হচ্ছে প্রোটিন পাস হবে, প্রস্রাবের সাথে প্রোটিন পাস হবে। এটা কিভাবে বুঝবো আমরা, ইউরিন রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, ইউরিন RME বলে একটা পরীক্ষা আছে, সিম্পল এই পরীক্ষার মাধ্যমে ইউরিনের সাথে প্রোটিন যাচ্ছে কিনা সেটা বোঝা যাবে। সেটা দেখে, এবং যদি সেই পেশেন্টের প্রেসার মেপে প্রেসার হাই পাওয়া যায়, উচ্চ রক্তচাপ পাওয়া যায়, এবং এই সমস্ত ক্ষেত্রে কি হয়, আপনার প্রেগনেন্সিটা বিভিন্ন জটিলতার মধ্য দিয়ে যায়, অ্যাবডোমিনাল পেইন, হালকা হালকা ব্লিডিং, এই জাতীয় বিভিন্ন অসুবিধার মধ্যে দিয়ে যায়। এদিকে আবার মায়ের স্বাস্থ্যের মধ্যে তার কিডনিতে অসুবিধা হওয়ার বা কিডনি ফেল করার একটা বড় ঝুঁকি থেকে যায়। তো প্রি একলামশিয়া একটা কি গুরুত্বপূর্ণ, তাও একটা মোটামুটি কি বলে মানে গুরুত্ব পাওয়ার মতো একটা জটিলতা, যেটা দেখা দিলে অবশ্যই একটা স্পেশালিস্ট ডক্টরের সুপারভিশনে থাকতে হবে। এগুলো আমরা বলছি সামনের টপিকস গুলোতে এগুলো আসবে, কি করণীয় কি আসে বিষয়, এগুলো সম্পর্কে আমরা ধারাবাহিক বলছি। তো প্রি একলামশিয়া আরেকটা গর্ভাবস্থার জটিলতা। তারপরে আসতেছে প্লাসেন্টা প্রিভিয়া গর্ভাবস্থার আরো একটা অতি কমন জটিলতা। প্লাসেন্টা প্রিভিয়া মানে কি, যে গর্ভাবস্থার মধ্যে যে জরায়ুর মধ্যে যে কি আছে, ভ্রূণটাকে বা ফিটাসটাকে বা এমব্রায়োটাকে কি করতেছে, একটা প্লাসেন্টা বা গর্ভফুল বা অমরা, সেটাকে কি করতেছে, চারপাশ থেকে বেষ্টন করে তার মধ্যে হচ্ছে ওই ভ্রূণটা বা ফিটাসটা একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে। এখন এই ফিটাস বহনকারী যদি অমরাটা কি হয়, প্লাসেন্টাটা যদি জরায়ুর মুখে এসে অবস্থান করে, তার থাকা উচিত ছিল জরায়ুর মাঝখানে, তো সেখানে না থেকে সে যদি নিচের দিকে এসে বসে থাকে, অর্থাৎ একেবারে জরায়ুর মুখে এসে চেপে থাকে, এমতো অবস্থাটাকে বলা হবে প্লাসেন্টা প্রিভিয়া। তো এই সমস্ত ক্ষেত্রে কি হয়, এই সমস্ত ক্ষেত্রে হচ্ছে যে পেশেন্টের বিশেষ করে গর্ভাবস্থার মধ্যবর্তী সময় একটু একটু করে ব্লিডিং হয়, ফ্রেশ ব্লাড বের হচ্ছে, এবং এটা মিসক্যারেজ হয়ে যাওয়ার বা এটা ঝুঁকিটা বেশি, এটা একটা ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা। এখানে গর্ভাবস্থাটা কন্টিনিউ করাটা অনেক সময় ঝুঁকির কারণ হয়ে যায়, মানে এটা ঠিকঠাক মতো মিসক্যারেজকে অ্যাবর্শনকে অ্যাভয়েডেড রেখে কন্টিনিউ করাটা অনেক রিস্ক হয়ে যায়। এটাও একজন স্পেশালিস্ট ডক্টরের সুপারভিশনে রাখতে হবে, ঠিক আছে। তারপরে সেই অনুযায়ী চলতে হবে, তাহলে এটা প্লাসেন্টা প্রিভিয়ার অন্যান্য ম্যানেজমেন্ট সহ এটা হ্যান্ডেল করা সম্ভব হবে। এরপর হচ্ছে যে আরেকটা কমন সমস্যা হচ্ছে গর্ভপাত বা মিসক্যারেজ। গর্ভ অবস্থায় কমন জটিলতা হচ্ছে যে মিসক্যারেজ হচ্ছে যে সাধারণ ইংলিশ শব্দ, যার মেডিকেল টার্ম হচ্ছে যে অ্যাবর্শন, মানে বাচ্চাটা জরায়ুর মাঝখানে যেখানে থাকার কথা ছিল, যেখানে আস্তে আস্তে বৃদ্ধি পাওয়ার কথা ছিল, সেটা না হয়ে জরায়ু অস্বাভাবিকভাবে সংকুচিত হয়ে সেটাকে বের করে দিয়েছে। কার মতো, ওই যে মেনস্ট্রুয়াল ব্লাডের মতো, আমরা যে মেনস্ট্রুয়েশন পড়েছিলাম মনে আছে, সেই মেনস্ট্রুয়েশনের মধ্যে দেখেছিলাম আমরা জরায়ু কি করতেছে, তার মধ্যে তৈরি হওয়া ফাংশনাল লেয়ার এবং যে মৃত ডিম্বাণু এটাকে বের করে দিচ্ছে। ঠিক একইভাবে এই যখন ফিটাসটা যদি এরকম প্রসেসের মাধ্যমে অর্থাৎ জরায়ু সংকুচিত হয়ে বের করে দেয়, তাহলে সেটাকে বলা হবে মিসক্যারেজ বা অ্যাবর্শন। অর্থাৎ বাচ্চাটা যদি বের হয়ে যায়, এটা হতে পারে প্রথম 3 মাসের মধ্যে, দ্বিতীয় 3 মাসের মধ্যে, যে কোনো সময় হতে পারে। দ্বিতীয় 3 মাস এবং প্রথম 3 মাসের মধ্যেই হয়। শেষের 3 মাসের মধ্যে আসলে এইভাবে মিসক্যারেজ হয়ে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে, হয়তোবা ইন্ট্রাইউটেরাইন ফিটাল ডেথ হইতে পারে, জ্বরের মধ্যে বাচ্চা মরে যেতে পারে। সেটার জন্য আবার করতে হবে, মানে পেইন ইনডিউস করে নরমাল ভ্যাজাইনাল ডেলিভারি অথবা সিজারিয়ান সেকশন ওইদিকে যেতে হবে, এটা ভিন্ন বিষয়। তাহলে আমরা এখানে যেগুলো দেখলাম, এগুলো হচ্ছে যে খুব কমন, অতি সাধারণ গর্ভাবস্থায় মায়েদের শারীরিক জটিলতা, এগুলা গর্ভাবস্থার সাথে আমরা প্রায়শই দেখতে পারি, ঠিক আছে। তাহলে আপনাদের কাজ এগুলো মুখস্থ করে ফেলা, আরো যদি কোনো প্রশ্ন তৈরি হয় আমাদের নেক্সট ফিজিক্যাল ক্যাম্পাসে ক্লাসে প্রশ্ন করা, ঠিক আছে। এই পর্যায়ে আমরা দেখি এই গর্ভাবস্থায় যে জটিলতাগুলো, এই সৃষ্ট জটিলতাগুলো প্রতিরোধে আমরা কি করতে পারি বা আপনাদের করণীয় কি, ঠিক আছে। এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা, যে এই জটিলতাগুলো যেটাই থাকুক না কেন, আপনার জটিলতা দেখা দিলে এক একটা জটিলতার আলাদা আলাদা লক্ষণ থাকবে,
তবে প্রত্যেকটা লক্ষণের মধ্যে কমন কি? কমন হচ্ছে অস্বাভাবিকত্ব, অ্যাবনর্মালিটি, মানে স্বাভাবিক না। যেমন গর্ভাবস্থায় হাই প্রেশার হওয়া কি স্বাভাবিক না? স্বাভাবিক না। গর্ভাবস্থায় প্রস্রাবের ইউরিন রুটিন এক্সামিনেশনে কি অতিরিক্ত প্রোটিন যাওয়া স্বাভাবিক না? স্বাভাবিক না। গর্ভাবস্থায় পেটে ব্যথা হওয়া স্বাভাবিক, বেশি ব্যথা হওয়া স্বাভাবিক না। ব্লাড ভাঙা, ব্লাড যাওয়া এটাও স্বাভাবিক না। তাইলে সবগুলো জটিলতাতেই একটা কমন বা সাধারণ লক্ষণ কি? অস্বাভাবিক লক্ষণ প্রকাশ পাবে। যে কোনো লক্ষণ হতে পারে, সেটা স্বাভাবিক না। এটা একটা ডিজিজ কন্ডিশনকে ইন্ডিকেট করবে, একটা রোগ অবস্থাকে ইন্ডিকেট করবে, এরকম একটা লক্ষণ প্রকাশিত হবে। আর এই লক্ষণ প্রকাশিত হওয়ার পরই হচ্ছে আপনি অবশ্যই আপনার স্পেশালিস্ট ডক্টরের কাছে বা আপনার যে গাইনোকোলজিস্ট, প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ চিকিৎসক আছে, তার শরণাপন্ন হইতে হবে, ঠিক আছে? কিন্তু অন এভারেজে ঢালাও ভাবে as a primary healthcare provider, as a familial doctor, as a father, as a husband, আপনার কিছু করণীয় আছে, ঠিক আছে? এই গর্ভাবস্থার জটিলতাগুলো প্রতিরোধে আমাদের করণীয় কি? প্রথমত হচ্ছে যে আমরা যারা বিয়ের আগে এই কোর্সটা করতেছি, তাই না, যে আমরা এখনো বিয়ে করি নাই, তাদের জন্য কথা হলো যে একটা প্ল্যানিং প্রেগন্যান্সি তৈরি করা, মানে একটা প্রেগন্যান্সির প্রপার প্ল্যান করা, একটা প্ল্যানিং প্রেগন্যান্সি পরিকল্পনা, পরিকল্পিত গর্ভাবস্থা পরিকল্পনা করা। হুটহাট করে আপনার অনাকাঙ্ক্ষিত ভাবে আপনারা চাচ্ছিলেন না, অ্যাক্সিডেন্টালি একটা কি গর্ভধারণ হলো, সেটা আসলে ভালো কিছু বয়ে আনে না। যদিও এগুলো সম্পূর্ণই আল্লাহ পাকের ইচ্ছা, তো এটাতেও তো এখানেও ব্যাপার আছে। এজ এ মুসলিম, গর্ভধারণের পূর্বে একটা বাবা মায়ের কিছু আমল আছে, বিশেষ আমল আছে, কি বিশেষ কিছু দোয়া আছে, এগুলো করণীয় আছে। তাহলে এটা একটা প্রিপারেশন। মুসলিম হিসেবেও যেটা আল্লাহর পক্ষ থেকে আসবে, আসার আগেও এটার একটা প্রস্তুতি আছে, এবং মেডিকেল সায়েন্সও এটার একটা প্রিপারেশন আছে, একটা প্রস্তুতি আছে। একটি পরিকল্পিত গর্ভধারণ পরিকল্পনা করা, হুটহাট করে কোনো গর্ভধারণ না করা, আগে থেকে প্ল্যানিং করা, এটা হচ্ছে যে প্রথম এই ঝুঁকিগুলো এড়ানোর উপায়। এই ঝুঁকিগুলো অনেকাংশেই কমে যাবে যদি আপনি প্রপারলি প্ল্যান করেন প্রেগন্যান্সি। যেমন একটা পেশেন্টের হাইপার টেনশন আছে, বা আপনি আপনার ওয়াইফে গর্ভধারণ করতে যাচ্ছে, কিন্তু তার যে উচ্চ রক্তচাপ হয়ে আছে, তার যে ডায়াবেটিস হয়ে আছে, সে নিজেই জানে না, আপনিই জানেন না। এখন এই মতো অবস্থা, এগুলো যদি নিয়ন্ত্রণের ব্যবস্থা না করে যদি গর্ভধারণ হয়, তাহলে কি হবে? নিঃসন্দেহে বিভিন্ন জটিলতা তৈরি হবে। গর্ভ অবস্থায় তার থাইরয়েড ডিসফাংশন আছে, আপনি সেটাই জানেন না, তাহলে নিঃসন্দেহেই আপনাদের জটিলতা তৈরি হবে। দ্বিতীয়ত, গর্ভধারণের পূর্বে তার কোনো শারীরিক অসুস্থতা আছে কিনা, হ্যাঁ, রোগ ব্যাধি আছে কিনা, যদি থেকে থাকে তাহলে সেগুলো নিয়ন্ত্রণের, সেগুলো চিকিৎসার সুব্যবস্থা গ্রহণ করা। যেমন সেই পেশেন্টটার হাই প্রেশার আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, অন্য কোনো কিডনি ভালো আছে কিনা, এগুলো দেখার ব্যাপার আছে, তাই না? তাহলে যদি কোনো রোগ থাকে, এই রোগীটার রোগ থাকলে সেই রোগটার চিকিৎসা করা বা এই রোগটা নিয়ন্ত্রণ করার একটা সুপরিকল্পনা, সুব্যবস্থা গ্রহণ করতে হবে। কেন? যাতে গর্ভধারণ পরবর্তী বিভিন্ন জটিলতা, যেগুলো আমরা পড়ে আসলাম আগের স্লাইডে, সেই জটিলতাগুলো দেখা না দেয়, ঠিক আছে? দ্বিতীয়ত যে বিষয়টা আসতেছে সেটা হলো যে সেই যে পেশেন্টটা গর্ভধারণ করতে চাচ্ছে, যে কাপল গর্ভধারণ করতে চাচ্ছে বা বাচ্চা নিতে চাচ্ছে, তারা আগে ভালো করে যাচাই বাছাই করবে গর্ভধারণ প্রত্যাশী মায়ের কোনো ধরনের শারীরিক রোগ ব্যাধি আছে কিনা। রোগ ব্যাধি থেকে থাকলে সেটার জন্য সুচিকিৎসার ব্যবস্থা করা অথবা নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করা। আর তৃতীয়ত হচ্ছে যে গর্ভধারণের পূর্বে একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে। একজন বিশেষজ্ঞ প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়ে তারপর তাদের বিস্তারিত পার্সোনাল হিস্ট্রি, ডিজিজ হিস্ট্রি সহ সকল ইতিহাস তাকে জানিয়ে তাদের একটা ফুল বডি চেক আপ করা প্রয়োজন হবে। মিনিমাম ভাইটাল অর্গান সিস্টেম গুলো চেক করা উচিত হবে। তার কার্ডিয়াক ফাংশন, হার্ট ভালো আছে কিনা, লিভার ভালো আছে কিনা, কিডনি ভালো আছে কিনা, যেই জরায়ুতে সে বাচ্চা ধারণ করতে চাচ্ছে সেই জরায়ুটা ঠিক আছে কিনা, ভালো আছে কিনা, এছাড়া হরমোনাল ডিসঅর্ডার আছে কিনা তার শরীরে, এই জাতীয় যাবতীয় বিষয়গুলো দেখে নিতে হবে। তার যৌনবাহিত রোগ আছে কিনা, হেপাটাইটিস বি ভাইরাস আছে কিনা, এইগুলো ভালোভাবে একটা বিশেষজ্ঞ বা প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ চিকিৎসক গর্ভধারণ করতে চাচ্ছে যে তার যাবতীয় ইতিহাস শুনে, রোগ অবস্থার ইতিহাস, ব্যক্তিগত ইতিহাস এবং তার শারীরিক যে লক্ষণ আছে, বিভিন্ন লক্ষণ আছে যেগুলো রোগের সাথে সম্পৃক্ত, এগুলো তার সাথে শেয়ার করে তারপর বিশেষজ্ঞ চিকিৎসক তার এই বিষয়গুলো চেক করতে পারেন, ঠিক আছে? এই বিষয়গুলো চেক করে দেখবেন যে সে ফিট কিনা প্রেগনেন্ট হওয়ার জন্য, সে গর্ভধারণ করার জন্য কতটুকু ফিট বা কতটুকু ফিট না, ঠিক আছে?
তারপরের কথা হচ্ছে যে গর্ভধারণের পূর্বেই একটা যে স্ট্যান্ডার্ড বডি ওয়েট BMI মেনটেন করা, একটা মায়ের যতটুকু আদর্শ ওজন থাকা উচিত সেই ওজনটা কন্ট্রোল করা। যদি পেশেন্ট অনেক লাইট ওয়েটের হয় তাহলে তার ওজন বাড়াই নিতে হবে খাবার দাবার প্ল্যান করে, যেটা বলছিলাম একটু আগে পরিকল্পনা। হ্যাঁ, এই যে আপনার ওজন বেশি থাকলে আপনার ওজন কমানোর একটা পরিকল্পনা গ্রহণ করতে হবে, ওজন কম থাকলে ওজন বাড়ানোর একটা পরিকল্পনা গ্রহণ করতে হবে, কোনো রোগ ব্যাধি থাকলে সেই রোগ ব্যাধির চিকিৎসা কিংবা নিয়ন্ত্রণের একটা পরিকল্পনা গ্রহণ করতে হবে। তারপরে তার প্রত্যেকটা বডি সিস্টেম ঠিক আছে কিনা, তার অর্গানস গুলো ঠিক আছে কিনা, তার রিপ্রোডাক্টিভ সিস্টেম ঠিক আছে কিনা, সেটার জন্য পরিকল্পনা গ্রহণ করতে হবে। ঠিক আছে, প্রথম পয়েন্টের মধ্যেই সবকিছু চলে আসতেছে। তারপর হলো যে গর্ভধারণের পরপরই একজন মায়ের যে শারীরিক এবং মানসিক স্বাস্থ্য আছে সেই শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের যথাযথ যত্ন নেওয়া, অর্থাৎ তার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে, সামগ্রিকভাবে তার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে হবে। এরপরে হলো যে আপনার সুষম এবং স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা এবং একই সাথে যে সকল ধরনের ঝুঁকিপূর্ণ কাজকর্মগুলো পরিহার করতে হবে। এতে করে তার গর্ভাবস্থায় বিভিন্ন ধরনের জটিলতা হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। এছাড়া যে কোনো ধরনের শারীরিক অসুবিধা যদি দেখা দেয় গর্ভাবস্থায়, যে কোনো ধরনের শারীরিক যেটা অস্বাভাবিক, প্রথমেই বলছি যে অস্বাভাবিক কোনো লক্ষণ প্রকাশ পাওয়ার মাত্রই একজন বিশেষজ্ঞ চিকিৎসক বা নিকটস্থ হাসপাতাল বা নিকটস্থ যে কোনো স্বাস্থ্যসেবা যে কর্মী আছে তাদের সাথে দেখা করা, এই বিষয়গুলো ইতিহাসগুলো জানানো, সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা। যদি আমরা এই বিষয়গুলো একটু খেয়াল রাখি তাহলে পূর্বে এই যে আমরা আলোচনা করলাম শারীরিক জটিলতাগুলো গর্ভাবস্থায় সচরাচর দেখা দেয়, এই শারীরিক জটিলতাগুলো অনেকাংশেই প্রতিরোধ করা সম্ভব। এর পরেও কিন্তু আসলে পুরোপুরি এটা নিশ্চয়ন করা যে এত সচেতন থাকার পরেও কি আমি নিশ্চিত আপনাকে গ্যারান্টি দিতে পারি যে কোনো ধরনের জটিলতা তৈরি হবে না? না, এটার কোনো নিশ্চয়তা নাই। জটিলতা হইতেই পারে, অ্যাবনরমালিটি তৈরি হইতেই পারে। ঠিক আছে, এই জন্য একটা স্ট্যান্ডার্ড শিডিউল চেকআপ যেটা বলা হয়, স্ট্যান্ডার্ড শিডিউল ভিজিট, একজন গর্ভবতী নারী বা মা সে অন্তত 28 সপ্তাহের আগে প্রতি মাসে একবার একজন প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবে এবং এটা একটা রুটিন শিডিউল চেকআপ প্রেগন্যান্সি ভিজিট আর কি, শিডিউল প্রেগন্যান্সি ভিজিট এর একটা স্ট্যান্ডার্ড আন্তর্জাতিকভাবে 28 সপ্তাহের আগে প্রতি মাসে একবার, 28 সপ্তাহের পরে অন্তত 3 থেকে 4 সপ্তাহ পর পর, 2 থেকে 3 সপ্তাহ পর পর, অর্থাৎ 1 মাসেরও কম সময়ের মধ্যে শিডিউল চেকআপ করতে হবে প্রেগন্যান্সি, একজন প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ ডাক্তারের সাথে শিডিউল ভিজিটে যেতে হবে। এখন এই শিডিউল ভিজিটে যখন যে শারীরিক জটিলতা দেখা দেয় সেই শারীরিক জটিলতার ব্যবস্থা গ্রহণ করবে, সেই অনুযায়ী চলবে, তাহলেই সেটা প্রতিরোধ করা সম্ভব। এবং যদি যদি শারীরিক জটিলতা দেখাই দেয়, যা আলোচনা করলাম এটাও হইতে পারে বা অন্য কোনো জটিলতাও হইতে পারে, তো সেটার প্রতিরোধ অথবা প্রতিকার একটা প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ চিকিৎসকের সুপারভিশনে থাকলেই কেবল সম্ভব হবে। ঠিক আছে, এবং আল্লাহ পাকের রহমত কামনা করা, পাশাপাশি দোয়া করা, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় একটা গর্ভ অবস্থায় জটিলতা থেকে মুক্ত থাকবে। ঠিক আছে, এই পর্যায়ে আমরা দেখি গর্ভাবস্থায় একটা মায়ের শারীরিক পরিচর্যা। হ্যাঁ, গর্ভাবস্থায় মায়ের শারীরিক পরিচর্যার একটা বড় ভূমিকা আছে। প্রেগন্যান্সিটা কেমন যাবে বা গর্ভাবস্থাটা কতটুকু মায়ের জন্য এবং অনাগত শিশুর জন্য, সন্তানের জন্য, নবজাতকের জন্য কল্যাণকর হবে সেটা নির্ভর করবে অনেকাংশেই মায়ের শারীরিক পরিচর্যার উপরে। ঠিক আছে, মায়ের শারীরিক পরিচর্যার উপরে বিশেষ নজর দিতে হবে। বিশেষ করে প্রথমত যে বিষয়টা আসতেছে, নিয়ম মেনে সুষম স্বাস্থ্যকর খাবার গ্রহণ করতে হবে। একজন মা গর্ভধারণের পূর্ব থেকে, যেটা বলছিলাম, প্ল্যানিং করার সময় থেকে শেষ পর্যন্ত কি করবে, একটা সুষম খাবারের মধ্য দিয়ে যাবে, অর্থাৎ একটা স্বাস্থ্যকর নিয়ম মেনে, স্বাস্থ্যবিধি মেনে সুষম খাদ্য গ্রহণ করবে। ঠিক আছে, সুষম খাদ্য গ্রহণ করবে। দ্বিতীয়ত হচ্ছে অতিরিক্ত শারীরিক পরিশ্রম পরিহার করা, অর্থাৎ গর্ভাবস্থায় অতিরিক্ত শারীরিক সকল ধরনের কাজকর্ম সে পরিহার করতে হবে। তৃতীয়ত কি করতে হবে, সকল ধরনের এই যে শারীরিক ঝুঁকিপূর্ণ কাজগুলো আছে যতগুলো, হ্যাঁ,
দেখা গেছে অতটা শারীরিক পরিশ্রমের না, কিন্তু ঝুঁকিপূর্ণ কাজ, এরকম ঝুঁকিপূর্ণ কাজগুলো পরিহার করতে হবে। ঠিক আছে, এরপর আর কি করতে হবে, মানসিক চাপ মুক্ত থাকার একেবারে যথাযথ প্রচেষ্টা করতে হবে, অর্থাৎ মানসিক চাপ মুক্ত থাকতে হবে। এক্ষেত্রে খালি মায়ের পক্ষে সম্ভব না যে চাপ মুক্ত থাকা, এটার জন্য আশেপাশের পরিবারের অন্যান্য সদস্যদের বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। ঠিক আছে, এরপরে নিয়ম মেনে একেবারে যথাযথ শারীরিক ব্যায়াম করতে পারে, এতে করে শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতাও অর্জন করা যাবে। তাহলে নিয়ম মেনে কিছুটা শারীরিক ব্যায়ামও করা যেতে পারে, মা কিছুটা শারীরিক ব্যায়ামও করবে, তাও আবার ডাক্তারের পরামর্শ অনুযায়ী। সকল ব্যায়াম কিন্তু প্রেগন্যান্সিতে সেফ না। এরপর আসেন আমরা জানবো গর্ভাবস্থায় মায়ের দৈনন্দিন খাবার তালিকা কেমন হওয়া উচিত, বা দৈনন্দিন খাবার দাবারের বিষয়টা কেমন হওয়া উচিত। দেখেন, গর্ভাবস্থায় একজন মায়ের শরীরে কি হচ্ছে, নতুন একটা জীবন বৃদ্ধি পাচ্ছে। স্বাভাবিকভাবেই এই অবস্থায় মায়ের অন্য সময়ের তুলনায় একটু বেশি খাবার খেতে হবে, একটু বেশি পুষ্টিকর খাবার খেতে হবে, একদম যৌক্তিক কারণেই এটা হওয়া উচিত, তাই না? এখন এই যৌক্তিক কারণে যেহেতু তার শরীরের মধ্যে আরেকটা নতুন জীবন, নতুন দেহ, নতুন একটা মানুষ তৈরি হচ্ছে, সেক্ষেত্রে তাকে সুষম খাবার এবং যথাযথ খাবারের কোনো বিকল্পই নাই। এটা একটা যৌক্তিক প্রয়োজন, যৌক্তিক দাবি। এখন এই যৌক্তিক প্রয়োজন যৌক্তিকভাবেই মেনটেন করতে হবে। যেমন আমাদেরকে প্রথমে বুঝতে হবে কিলো ক্যালোরির পরিমাণ। আমরা জানি স্বাভাবিকভাবে আমাদের যে ডে টু ডে লাইফে চলাফেরার জন্য যে কিলো ক্যালোরি রিকোয়ারমেন্ট আছে, যে প্রত্যেক দিনের যে ক্যালোরির রিকোয়ারমেন্ট, সেই ক্যালোরি রিকোয়ারমেন্টের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা মায়ের খাবারের বিষয়টা বুঝে যাব। যেমন সেটা হচ্ছে গর্ভাবস্থায় প্রথম 3 মাসে একটা মা সচরাচর 1800 কিলো ক্যালোরি তার ডেইলি প্রয়োজন হয়ে থাকে, প্রত্যেক দিন 1800 কিলো ক্যালোরির মতো প্রয়োজন হয়ে থাকে। পরবর্তীতে দ্বিতীয় ট্রাইমেস্টার বা দ্বিতীয় যে 3 মাস আছে, দ্বিতীয় 3 মাসে এই প্রয়োজনীয়তা গিয়ে দাঁড়ায় হচ্ছে 2200 কিলো ক্যালোরি। এরপরে 3 মাসে বা তৃতীয় 3 মাসে এই ক্যালোরি মানে প্রত্যেক দিনের কিলো ক্যালোরি, প্রয়োজনীয় কিলো ক্যালোরি গিয়ে দাঁড়ায় প্রায় 2450 বা আরো একটু বেশি। তো এই কিলো ক্যালোরি হচ্ছে মায়ের প্রয়োজন হয়ে থাকে আর কি ডেইলি। তো প্রথম 3 মাসে যা প্রয়োজন হবে এটা কিন্তু নির্ভর করবে, একটা পার্সেন্ট টু পার্সেন্ট ভেরি করবে। আমার মানে একজন মায়ের যে প্রত্যেক 1800 কিলো ক্যালোরি লাগতেছে, অপরদিকে আরেকজনকে 1800 লাগবে না, তা নির্ভর করবে সেই মায়ের উচ্চতা, ওজন, হ্যাঁ, তারপরে শারীরিক সার্কামস্ট্যান্স, এগুলো যাবতীয় বিষয়ের উপরে। ঠিক আছে, তাহলে একজন মায়ের প্রথম 3 মাসে যে পরিমাণ কিলো ক্যালোরির প্রয়োজন হবে, তার থেকে পরের 3 মাসে এটা বৃদ্ধি করে 300-350 মধ্যে বাড়াইতে হবে। অর্থাৎ যদি প্রথম 3 মাসে কারো কিলো ক্যালোরির প্রয়োজন হয় 2000 কিলো ক্যালোরি, তাহলে সেটা বাড়ায় 2300-2350 করে ফেলতে হবে। একই সাথে যদি দ্বিতীয় 3 মাসে কারো প্রয়োজন হয়ে থাকে 2300 কিলো ক্যালোরি, তাহলে সেই দ্বিতীয় 3 মাসের থেকে তৃতীয় 3 মাসে সেটা 400-450 বাড়ায় ফেলতে হবে। ঠিক আছে, 400 আর 2300 কত হয়, 2750 কিলো ক্যালোরি কিংবা 2800 কিলো ক্যালোরি, এরকম কিলো ক্যালোরি ডেইলি রিকোয়ারমেন্ট পড়বে বা হবে। তাইলে এটা হচ্ছে মায়ের রিকোয়ারমেন্ট, কিলো ক্যালোরি রিকোয়ারমেন্ট। এখন এই কিলো ক্যালোরি রিকোয়ারমেন্টটা কোত্থেকে আসবে? এটা আমাদের যে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভাইটামিনস, মিনারেলস, খাদ্যের উপাদানগুলো যেগুলো আছে, সেই খাদ্যের উপাদানগুলোর মধ্য দিয়েই আসবে বা এর মাধ্যমেই আসবে। ঠিক আছে, তো এই খাদ্যের উপাদানগুলো যেগুলো বলছি আমরা, খাদ্যের উপাদানগুলোর মধ্যে থাকতে হবে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভাইটামিনস, মিনারেলস। বিশেষ করে হচ্ছে যে প্রোটিনটা হতে হবে প্রাণীজ এবং উদ্ভিজ্জ সোর্স থেকে। এছাড়া প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি খেতে হবে, এগুলোতে ভাইটামিনস থাকবে। ঠিক আছে, এছাড়া কম পরিমাণে চর্বিযুক্ত খাবার এবং সুগারযুক্ত খাবার খাবে, প্রচুর পানি পান করবে, এই জাতীয় খাবারগুলো খাবে। একটা সহজ হিসাব হলো যে প্রত্যেকদিন আগে যা খেত, গর্ভধারণের পূর্বে যা খেত, এর থেকে অন্তত একটা বেশি রুটি হলেও খেতে হবে। প্রথম 3 মাসের কথা বলছি। দ্বিতীয় 3 মাসে এটা বাড়ায় নিয়ে 2-3টা রুটি খেতে হবে বাড়তি। তৃতীয় 3 মাসে এটা বাড়ায় 4-5টা রুটি বাড়তি খেতে হবে। মানে অর্থাৎ সময়ের সাথে সাথে মায়ের খাবারের পরিমাণটা এবং খাবারের কোয়ালিটিটা, গুণগত মানটা বৃদ্ধি করতে হবে। ঠিক আছে, এবার আসেন গুরুত্বপূর্ণ একটা আলোচনা, গর্ভাবস্থায় মায়ের জন্য গুরুত্বপূর্ণ কিছু বিধিনিষেধ, অর্থাৎ কি করবে কি করবে না। ঠিক আছে, তো এই বিধিনিষেধের গুলো মেনে চলার উপরে নির্ভর করবে
ওই মায়ের শারীরিক জটিলতা তৈরি হচ্ছে কিনা গর্ভাবস্থায়। ঠিক আছে, প্রথমত হচ্ছে যে প্রত্যক্ষ এবং পরোক্ষ ধূমপান পরিহার করতে হবে। অর্থাৎ মানুষ যারা ধূমপান করে তারা হচ্ছে যে প্রত্যক্ষ ধূমপায়ী, আর যারা প্রত্যক্ষ না আশেপাশে থাকে তারা হচ্ছে পরোক্ষ ধূমপায়ী। অর্থাৎ হাজবেন্ড ধূমপান করে কিন্তু স্ত্রী ধূমপান করে না, এরকম সকল পরিবেশ পরিহার করতে হবে। প্রত্যক্ষ এবং পরোক্ষ ধূমপান পরিহার করতে হবে। দ্বিতীয়ত অ্যালকোহল সেবন করার অভ্যাস থাকলে এটা পরিহার করতে হবে, সম্পূর্ণভাবে অ্যালকোহল সেবন করা পরিহার করতে হবে। যদিও বাংলাদেশে এই টেন্ডেন্সি খুবই কম, আলহামদুলিল্লাহ, এখানে ধর্মীয় অনুশাসন মেনে চলে মুসলিম ফ্যামিলিগুলো। তো এখানে মাদকদ্রব্য অথবা অ্যালকোহল এই জাতীয় সকল কিছু পরিহার করতে হবে। ঠিক আছে, গর্ভাবস্থায় অতিরিক্ত ক্যাফেইন যুক্ত খাবার যেমন হচ্ছে চা, কফি, ঠিক আছে, এগুলো পরিহার করতে হবে। চকলেট, চা, কফি, চকলেট এগুলো বেশি খাওয়া যাবে না, অতিরিক্ত ক্যাফেইন যুক্ত খাবার খাওয়া যাবে না। এছাড়া কোমল পানীয়, সফট ড্রিঙ্কসও সেবন করা অনুচিত গর্ভাবস্থায়। ঠিক আছে, সফট ড্রিঙ্কসও অ্যাভয়েড করলে ভালো হবে। তারপরে পর্যাপ্ত ঘুমাতে হবে, প্রচুর ঘুমাতে হবে। মিনিমাম একটা মায়ের রাতের বেলা একটানা 7 থেকে 8 ঘন্টার একটা সাউন্ড স্লিপ হওয়া উচিত। এছাড়া মাঝখানে দিনের বেলা ডে টাইমে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা মাঝে মাঝে পাওয়ার ন্যাপ নেওয়া, তারপরে একটু বিশ্রাম করা, ঘুমানো, অর্থাৎ পর্যাপ্ত ঘুম, প্রত্যেকদিন 8 থেকে 10 ঘন্টা ঘুমানো উচিত একজন মায়ের। ঠিক আছে, এরপরে আসতেছে হচ্ছে সকল ধরনের পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। অর্থাৎ গর্ভাবস্থায় অন্য সময়ের তুলনায় একটু বাড়তি সচেতন থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। কারণ অপরিচ্ছন্ন থাকলে এখান থেকে বিভিন্ন ধরনের ইনফেকশন হওয়ার চান্স থাকে। যেমন বিশেষ করে যোনি পথের যত্ন, মুখের ভিতরে মুখগহ্বরের যত্ন, ত্বকের যত্ন, এগুলো উল্লেখযোগ্য। যেমন যোনি পথের যত্ন যদি না করা হয় তাহলে খুব সহজে ইউটিআই, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ এগুলো হতে পারে, পিআইডি। ঠিক আছে, তাহলে যোনিপথের যত্ন, যোনিপথ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার যতগুলো স্বাস্থ্যবিধি আছে সেই স্বাস্থ্যবিধিগুলো মানতে হবে। মুখের ভিতরের যত্ন করতে হবে, রেগুলার ব্রাশিং করতে হবে। ঠিক আছে, এবং ত্বকের যত্ন নিতে হবে। ঠিক আছে, এগুলো একটু ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে তার বিভিন্ন ধরনের ইনফেকশন দেখা দিবে না। অর্থাৎ গর্ভাবস্থায় ইনফেকশনের ঝুঁকি এড়ানো যায় যতভাবে, ততগুলো বিষয়ে তাকে মেনটেন করতে হবে আর কি। ঠিক আছে, এরপরে বিভিন্ন ধরনের ঔষধ সেবন করা, বিভিন্ন ধরনের প্রসাধনী ব্যবহার করা, এগুলোর ব্যাপারে একটু বাড়তি সচেতনতা অবলম্বন করতে হবে। যেমন প্রসাধনী হিসেবে যদি কেউ কোনো জিনিস ব্যবহার করে সেটার নির্দেশনাগুলো একটু ভালো করে পড়ে নেওয়া, অথবা প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা যে এটা ব্যবহার করা উচিত হবে কিনা। তারপরে কোনো ঔষধ প্রয়োজন হলে, এটা যদিও ওভার দ্য কাউন্টার ড্রাগ হয়, ওটিসি ড্রাগ হয়, সেটাও চেষ্টা করা, একটা ডাক্তারের পরামর্শে সেবন করা। অর্থাৎ ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ তো দূরে থাক, কোনো প্রসাধনী ব্যবহার করাও অনুচিত গর্ভাবস্থায়। ঠিক আছে, এরপরে আসতেছে হচ্ছে সে প্রথম ও তৃতীয় 3 মাসের ট্রাইমেস্টারে কি করা যাবে না, সহবাস এবং দূরপাল্লার জার্নি, দূরপাল্লার ভ্রমণ, ঝুঁকিপূর্ণ কাজ খুব করতে হবে, পরিহার করতে হবে। অর্থাৎ প্রথম 3 মাস এবং শেষের 3 মাস বিশেষ করে সহবাস থেকে বিরত থাকাই শ্রেয়। তবে কিছু কিছু স্পেশাল জটিলতাযুক্ত গর্ভাবস্থা আছে, এগুলো বিশেষ আর কি। ওইরকম বিশেষ গর্ভাবস্থায় চিকিৎসকের পরামর্শে সম্পূর্ণ গর্ভকালীন সময়েও সহবাস থেকে বিরত থাকতে বলতে পারে। ঠিক আছে, ডাক্তারগণ যদি এরকম বলে থাকে যে সহবাস নিষিদ্ধ, তাহলে অবশ্যই নিষেধ রাখতে হবে, বন্ধ রাখতে হবে। এছাড়া স্বাভাবিক গর্ভাবস্থার ক্ষেত্রেও প্রথম এবং শেষ 3 মাসে পরিহার করাই ভালো, পরিহার করাই শ্রেয়। ঠিক আছে, যেটা একটু আগে বললাম, দ্বিতীয় এবং তৃতীয় 3 মাসে ঝুঁকিপূর্ণ শারীরিক অতিরিক্ত শ্রম হয়, ঝাঁকি হয়, এরকম সব কাজ করা নিষেধ। যেমন দূরপাল্লার ভ্রমণ, শারীরিক এবং অতিরিক্ত মানসিক চাপ, এগুলো থেকে প্রথম এবং শেষের 3 মাস খুব খেয়াল রাখতে হবে। প্রেগন্যান্সির প্রথম এবং শেষের 3 মাস সেনসিটিভ একটা পিরিয়ড, মাঝখানের 3 মাস খুব সেফ পিরিয়ড, মায়েদের একটু স্বস্তির সময়। এই সময়টা মায়েদের একটু অন্য সময়ের তুলনায় বেটার ফিল হয় এবং শারীরিক জটিলতাগুলো কম থাকে। ঠিক আছে, এরপর হচ্ছে যে ঢিলে ঢালা পোশাক পরিধান করা। ঠিক আছে, গর্ভাবস্থায় ঢিলে ঢালা পোশাক পরিধান করা উত্তম, টাইট ফিটিং জামা কাপড় না পরাই শ্রেয়। তারপরে হচ্ছে যে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, গর্ভাবস্থায় আনারস খাওয়া যাবে কিনা, তাই না? গর্ভাবস্থায় আনারস খাওয়া অনুচিত। কেন গর্ভাবস্থায় আনারস কেন খাওয়া অনুচিত? আনারসের মধ্যে থাকে কি, ব্রোমেলিন নামে এক ধরনের এনজাইম, যা একটা ওষুধের উপাদান, আর এই ওষুধটা গর্ভাবস্থায় কন্ট্রাইন্ডিকেটেড, দেওয়া হয় না। যেমন আমাদের বাংলাদেশে কন্টেপ পাওয়া যায় না, কন্টেপ ট্যাবলেট, কন্টেপ
তো বাইরের দেশের একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটা কি প্রেগন্যান্সিতে কন্ট্রাইন্ডিকেটেড, এটা দেওয়া হয় না। এটা দিলে কি হয়, প্রোটিন ব্রেকডাউন হয়, ফলশ্রুতিতে অস্বাভাবিক রক্তপাত হইতে পারে। হ্যাঁ, অস্বাভাবিক রক্তপাত হইতে পারে, অর্থাৎ রক্তপাতের ঝুঁকি বাড়তে পারে এই ব্রোমেলিন। যদিও আনারসের যে কেন্দ্র বা মাঝখানে যে মূলটা থাকে সেখানেই ব্রোমেলিনের পরিমাণ সব থেকে বেশি থাকে, আর মাংস যেটা আমরা খাই সেই মাংসে ব্রোমেলিনের পরিমাণ একেবারে কম থাকে। তো এই কারণেই বেশিরভাগ আধুনিক চিকিৎসা বিজ্ঞানী যারা আছেন তারা গর্ভাবস্থায় আনারসকে খাওয়া নিরাপদ মনে করেন। তবে যেহেতু এখানে একটা তথ্যবহুল বা বিজ্ঞান সম্মত কথা আছে যে ব্রোমেলিন যেহেতু আছে, যদিও এটা কেন্দ্রে থাকুক না কেন আর মাসেলে থাকুক, কম থাকুক বেশি থাকুক, এটা পরিত্যাজ্য। তো যেহেতু গর্ভাবস্থা সেন্সিটিভ জায়গা, এখানে সেবন না করাই ভালো। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যেহেতু এটা কন্ট্রাডাক্টরি ব্যাপার, এটা আসলে ত্যাগ করাই ভালো, না খাওয়াই ভালো আর কি। ঠিক আছে, আর এটা তো এখন আমরা তথ্য পেলাম যে ব্রোমেলিন থাকে এখানে। ব্রোমেলিন থাকার কারণে ব্লিডিং হইতে পারে, প্রোটিন ব্রেকডাউন হয়ে ব্লিডিং হইতে পারে, সেই জন্য এটা না সেবন করাই গর্ভাবস্থায় শ্রেয়। এরপরে আসেন যে আনারসের পরে কি থাকে, আর পেঁপে, তাই না? গর্ভাবস্থায় পেঁপে খাওয়া যাবে কিনা? গর্ভাবস্থায় পেঁপের ব্যাপারে কথা হচ্ছে যে পেঁপের মধ্যে পাকা পেঁপে না, কাঁচা এবং আধা পাকা পেঁপে হয়। তাহলে এর মধ্যে থাকে কি ঘনীভূত লেটেক্স। ঠিক আছে, এই লেটেক্স এর কারণে জরায়ু সংকুচিত হতে পারে। অর্থাৎ মাসিকের সময় কি হচ্ছিল, মায়োমেট্রিয়াম কন্ট্রাক্টেড হয়ে সংকুচিত হয়ে মাসিক তৈরি করতেছিল, রক্তক্ষরণ করতেছিল। কিন্তু এই গর্ভাবস্থায় তো আর জরায়ু সংকোচন ঘটানো যাবে না, সংকোচন ঘটালে কি হবে, ওই জাইগোটটা বের হয়ে যাবে। এই জন্য এই ঘনীভূত লেটেক্স থাকার কারণে কাঁচা পেঁপেতে এবং আধা পাকা পেঁপেতে ঘনীভূত লেটেক্স বেশি থাকে এবং এটা একবলিক্স এর মতো কাজ করে, জরায়ু কন্ট্রাকশন করে, জরায়ুকে কন্ট্রাক্টেড করে। তো এই জন্য এই কাঁচা এবং আধা পাকা পেঁপে গর্ভাবস্থায় অ্যাভয়েড করা উচিত। বলতে এটা অবশ্যই করতে হবে, করা। আনারস নিয়ে যেরকম কন্ট্রাডিকশন আছে, একটু বিতর্ক আছে, কিন্তু পেঁপের ব্যাপারে মোটামুটি সবাই একমত। ঠিক আছে, তবে পাকা পেঁপে খাওয়া যেতে পারে, তাও আমার পরামর্শ হচ্ছে অ্যাভয়েড করাই ভালো। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে যে গর্ভাবস্থায় মায়ের গুরুত্বপূর্ণ কিছু বিধিনিষেধ। এবার আসেন গর্ভাবস্থার ট্রাইমেস্টার সম্পর্কে আলোচনা করি। গর্ভাবস্থার ট্রাইমেস্টার একটা মজার আলোচনা, গর্ভাবস্থার একটা ইন্টারেস্টিং টপিকস। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখি গর্ভাবস্থার ট্রাইমেস্টার কাকে বলে। ঠিক আছে, গর্ভাবস্থার ট্রাইমেস্টার, গর্ভাবস্থা বাদ দিয়ে যদি ট্রাইমেস্টার শব্দটাকে আমরা বিশ্লেষণ করি, ট্রাইমেস্টার মানে কি? ট্রাইমেস্টার মানে হলো 3 মাস সময়কালকে ট্রাইমেস্টার বলে। ঠিক আছে, ট্রাইমেস্টার, এই ট্রাইমেস্টার মানে কি? একসাথে 3 মাসের একটা প্যাকেট বা একটা প্যাকেজ। ঠিক আছে, ধরেন একটা প্যাকেটের মধ্যে 3টা কলম আছে, ওই প্যাকেটটার নাম হলো অমুক। তাহলে এরকম একটা প্যাকেজের মধ্যে 3টা মাস আছে, 3 মাসকে একসাথে মিলিয়ে বলা হয় ট্রাইমেস্টার। ট্রাই মানে 3, বাই মানে 2, বাই ট্রাই। ঠিক আছে, এই বাই ট্রাই থেকে ট্রাইমেস্টার মানে মান্থ। এই ট্রাইমেস্টার মানে 3 মাস, অর্থাৎ 3 মাস সময়কালকে ট্রাইমেস্টার বলা হয়। এবার আসেন গর্ভাবস্থার ট্রাইমেস্টার। তাহলে কি? গর্ভাবস্থার ট্রাইমেস্টার হলো যে গর্ভাবস্থার প্রথম 3 মাসকে একটা ট্রাইমেস্টার বলে, দ্বিতীয় 3 মাসে আরেকটা ট্রাইমেস্টার বলে, তৃতীয় 3 মাসকে আরেকটা ট্রাইমেস্টার বলে। অর্থাৎ গর্ভাবস্থার টোটাল 3টা ট্রাইমেস্টারে বিভক্ত। গর্ভাবস্থা টোটাল কয়টা ট্রাইমেস্টারে বিভক্ত? 3টা ট্রাইমেস্টারে বিভক্ত। গর্ভাবস্থার প্রথম ট্রাইমেস্টারটা প্রথম 3 মাস। গর্ভাবস্থার প্রথম ট্রাইমেস্টারটা হচ্ছে যেদিন থেকে তার মিডস পিরিয়ড হইলো। ঠিক আছে, এলএমপি, লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড হইলো। মনে আছে, গত ক্লাসে পড়িয়েছিলাম আপনাদের এলএমপি, লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড। ধরেন এই মাসের 1 তারিখে তার সর্বশেষ মাসিক শুরু হয়েছিল। এই শুরু হওয়ার তারিখ থেকে প্রথম 3 মাস পর্যন্ত সময়কালকে বলা হবে প্রথম ট্রাইমেস্টার বা ফার্স্ট ট্রাইমেস্টার। দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় ট্রাইমেস্টার বা সেকেন্ড ট্রাইমেস্টার। সেকেন্ড ট্রাইমেস্টার কোনটা? দ্বিতীয় 3 মাস শেষ, মানে প্রথম 3 মাস শেষ, দ্বিতীয় 3 মাস শুরু হলো। এই দ্বিতীয় 3 মাস সময়কালটাকে বলা হবে সেকেন্ড বা দ্বিতীয় ট্রাইমেস্টার। আর তৃতীয় 3 মাসকে বলা হবে প্রথম এবং দ্বিতীয় 3 মাস শেষ করে তৃতীয় 3 মাসকে বলা হবে প্রেগন্যান্সির থার্ড ট্রাইমেস্টার বা তৃতীয় ট্রাইমেস্টার। তাহলে ট্রাইমেস্টার আমরা কিন্তু এরপর থেকে আর কোথাও প্রথম 3 মাস, দ্বিতীয় 3 মাস, তৃতীয় 3 মাস বলবো না। আমরা সব জায়গায় কি বলবো? ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার। তাহলে ট্রাইমেস্টার মানে হচ্ছে যে গর্ভাবস্থার 3 মাস সময়কালকে গর্ভাবস্থার ট্রাইমেস্টার বলা হয়। তো প্রথম 3 মাসকে ফার্স্ট ট্রাইমেস্টার, দ্বিতীয় 3 মাসকে সেকেন্ড ট্রাইমেস্টার, তৃতীয় 3 মাসকে থার্ড ট্রাইমেস্টার। মুখস্থ করবেন। এরপরে আসেন যে প্রথম ট্রাইমেস্টার সম্পর্কে কিছু কথা। প্রথম ট্রাইমেস্টারে কি কি ওষুধ খেতে হয়, তাই না? কেন খেতে হয়?
আমরা প্রায়শই দেখে থাকি গর্ভাবস্থার প্রথম 3 মাস ফলিক অ্যাসিড বা ফলিসন নামে বাজারে বিভিন্ন ওষুধ পাওয়া যায় না, ওই ওষুধগুলো খেতে দেখি, ডাক্তাররা দিতে দেখি, আমাদের আশেপাশে দেখি, তাই না? কিন্তু কেন ফলিক অ্যাসিড কেন খেতে হবে প্রথম 3 মাসে? কারণ হচ্ছে আমরা ইতিপূর্বের আলোচনা থেকে বা ইতিপূর্বের ক্লাসগুলোতে থেকে জেনেছি যে প্রথম 3 মাস গর্ভাবস্থায় একটা ভ্রূণের নিউরাল টিউব গঠিত হয়। তো এই নিউরাল টিউবই কি হয়, পরবর্তীতে ব্রেইন এবং স্পাইনাল কর্ডের ভিত্তি তৈরি করে। অর্থাৎ ব্রেইন এবং স্পাইনাল কর্ড তৈরি হয় হচ্ছে নিউরাল টিউব থেকে। এখন একটা ত্রুটিহীন বা ত্রুটি মুক্ত নিউরাল টিউব বা যে নিউরাল টিউবটাতে কোনো ডিফেক্টস নাই, নিউরাল টিউব ডিফেক্টস নাই, ঠিক আছে, এনটিডি নিউরাল টিউব ডিফেক্টস নাই। তো এরকম এনটিডি একটা নিউরাল টিউব থেকে একটা সুস্থ সবল ত্রুটিমুক্ত মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ডের বিকাশ বৃদ্ধি ঘটন আশা করা যায়, তাই না? এখন এই নিউরাল টিউবটাকে আমাদের টার্গেট থাকবে, প্রচেষ্টা থাকবে নিউরাল টিউবটা যেন ত্রুটিমুক্ত ভাবে বৃদ্ধি পায়। আর এই নিউরাল টিউবটা প্রথম 3 মাসে বৃদ্ধি পায়। তো প্রথম 3 মাসে যেহেতু এই নিউরাল টিউব গঠিত হয়, এই নিউরাল টিউব গঠিত হতে গিয়ে বডিতে মায়ের শরীরে ফলিক অ্যাসিডের অস্বাভাবিক একটা ঘাটতি দেখা দেয়, বা ঘাটতি থাকতে যদি পারে, যদি ঘাটতি থাকে তাহলে এই নিউরাল টিউবসের বিভিন্ন ত্রুটি হয়, যেটাকে নিউরাল টিউব ডিফেক্টস বলা হয়, এনটিডি বলা হয়, ঠিক আছে? তো এই গর্ভাবস্থার প্রথম 3 মাসে মায়ের শরীরের বাড়তি ফলিক অ্যাসিডের চাহিদা থাকে বিধায় প্রথম 3 মাস কি করতে হয়, ফলিক অ্যাসিড আলাদা করে সাপ্লিমেন্ট দিতে হয়। ফলিক অ্যাসিড কি? ফলিক অ্যাসিড হচ্ছে একটা বি ভিটামিন, ভিটামিন বি আর কি, ভিটামিন বি, স্পেসিফিক্যালি কি, বি9, ভিটামিন বি9, ভিটামিন বি9 এর আরেকটা নাম হচ্ছে ফলিক অ্যাসিড। তো এই যৌক্তিক কারণে যাতে করে প্রথম 3 মাসে গর্ভস্থ ভ্রূণের নিউরাল টিউবটা ত্রুটিহীন ভাবে বৃদ্ধি পেতে পারে এবং ফলশ্রুতিতে একটা ত্রুটিমুক্ত বা বিভিন্ন ধরনের যে কি হয়, জন্মগত ত্রুটি হয়, সেই জন্মগত ত্রুটিগুলো যাতে না হয় সেই প্রচেষ্টা, সেই প্রয়াসের লক্ষ্যে প্রথম 3 মাস ট্যাবলেট ফলিক অ্যাসিড বা বাংলাদেশের বাজারে ফলিসন নামে পাওয়া যায়। তবে এই ফলিক অ্যাসিডের অ্যাক্টিভ ফর্মও আছে, এগুলোও ব্যবহার করা হয়ে থাকে। কমনলি ফলিক অ্যাসিডই মনে রাখেন আপনারা, ট্যাবলেট ফলিক অ্যাসিড বাজারে ফলিসন নামে পাওয়া যায়। প্রতিদিন দুপুরবেলা বা রাতের বেলা বা সকালবেলা আফটার মিল ভরা পেটে প্রথম 3 মাস খাবে। ইভেন যখন পরিকল্পিত একটা গর্ভাবস্থা পরিকল্পনা করা হয়, আমরা যেটা আগে বলেছিলাম, একটা প্রপার প্রেগন্যান্সি প্ল্যান করা, এই প্রপার প্রেগন্যান্সি প্ল্যান করার মধ্যে মিনিমাম 2-3 মাস সময় নেওয়া, সেই 2-3 মাস সময় আগ থেকে এই ফলিক অ্যাসিড সেবন করা, এটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড, যে আগে থেকে ফলিক অ্যাসিড সেবন করলে তার ওই যে মায়ের শরীরে ফলিক অ্যাসিডের কোনো ডেফিসিয়েন্সি থাকবে না, ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সি জনিত কোনো ইস্যু তৈরি হবে না, আগে থেকেই তার ঘাটতিটা পূরণ হয়ে থাকলো, একটা হেলদি ফলিক অ্যাসিডের স্টেট বহাল থাকলো, ঠিক আছে? তাহলে এই যৌক্তিক কারণে প্রথম 3 মাসে সাপ্লিমেন্টাল ট্রিটমেন্ট হিসেবে একজন মা ফলিক অ্যাসিড গ্রহণ করতে হয়, ঠিক আছে? তাইলে প্রথম 3 মাসে আপনাদের রোগীদের, আপনাদের ঘরের মায়েদের, স্ত্রীদের, সন্তানদের কি করবেন, প্রথম 3 মাস এই ফলিক অ্যাসিড সেবন করতে হবে। ট্যাবলেট ফলিসন 0+1+0 মানে হচ্ছে এক বেলা ভরা পেটে প্রথম 3 মাস খাবে। আর পরিকল্পিত প্রেগন্যান্সি হলে আগে থেকে মিনিমাম 1-1.5 মাস 2 মাস আগ থেকে ফলিক অ্যাসিডটা সাপ্লিমেন্ট হিসেবে গ্রহণ করা উচিত বা নেওয়া যেতে পারে। দ্বিতীয় ট্রাইমেস্টার বা সেকেন্ড ট্রাইমেস্টার বা দ্বিতীয় 3 মাসের মধ্যে কি কি প্রয়োজন হয়? দ্বিতীয় 3 মাসে মায়ের শরীরে উল্লেখযোগ্যভাবে ক্যালসিয়াম এবং আয়রনের ঘাটতি দেখা দেয়, মানে অ্যানিমিয়া দেখা দেয়, এবং ক্যালসিয়ামের ঘাটতিজনিত বিভিন্ন অসুস্থতা, অসুবিধা তৈরি হয়, যেমন বোন পেইন। যেহেতু গর্ভস্থ দ্বিতীয় ট্রাইমেস্টার এবং তৃতীয় ট্রাইমেস্টারে ওই অনাগত শিশুর ভ্রূণের কি হচ্ছে, তার বনি স্ট্রাকচার, বনি ফ্রেমওয়ার্ক তৈরি হচ্ছে। তো এখন বনি ফ্রেমওয়ার্ক তৈরি হইতে তো ক্যালসিয়াম প্রয়োজন, তাই না? এখন এই বাড়তি ক্যালসিয়াম কোত্থেকে আসছে? মায়ের শরীর থেকে আসতেছে। এখন মায়ের শরীর থেকে যে বাড়তি ক্যালসিয়ামটা যাচ্ছে, মায়ের শরীরে কিন্তু একটা ডেফিসিয়েন্সি বা ঘাটতি তৈরি হইতেছে। এই একটা কারণে মায়ের শরীরে বিভিন্ন প্রবলেম দেখা দিতে পারে, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, হাত পায়ের জয়েন্টে ব্যথা, অর্থাৎ ক্যালসিয়ামের অভাবজনিত যতগুলো লক্ষণ আছে সেই লক্ষণগুলো প্রকাশিত হতে পারে।
তো এই জন্য দ্বিতীয় ট্রাইমেস্টারে ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট গ্রহণ করতে হয়। ঠিক আছে, ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি কম্বিনেশনে বাজারে পাওয়া যায়। একটা উদাহরণ হিসেবে আমি লিখলাম এখানে ট্যাবলেট ক্যালসিয়াম প্লাস ভিটামিন D3 কলেক্যালসিফেরল, যেটা ভিটামিন D3 কলেক্যালসিফেরলের সাথে কম্বিনেশনে সেবন করলে ক্যালসিয়ামের অ্যাবজর্পশনটা 100% বা অনেকটাই বেশি পাওয়া যায়। যদিও 100% পুরোপুরি না, 90-95% অ্যাবজর্পশন এনশিওর করা যায়। ঠিক আছে, তো কোরাল ক্যালসিয়াম হতে পারে, মানে কোরাল সোর্স থেকে নেওয়া ক্যালসিয়াম হতে পারে, সাথে ভিটামিন ডি হতে পারে, কম্বিনেশনে হতে পারে। এছাড়া অন্য কোনো ক্যালসিয়ামও প্রেফারেবল, কোনো সমস্যা নেই। এটা ডোজ গাইডলাইন কেমন? এটা ডোজ গাইডলাইন হচ্ছে সকালে একটা রাতে একটা খেতে হবে। কত মিলিগ্রাম করে, বিশেষ করে ডিএক্স প্রিপারেশনে বাজারে আমাদের বাংলাদেশের ডি এবং ডিএক্স এরকম করে পাওয়া যায় আর কি। যেমন কোরাল ক্যাল ডি ডিএক্স, হ্যাঁ, মেরিন ক্যাল ডি ডিএক্স, অকিক্যাল ডি ডিএক্স। তো এই ডিএক্স যেটাতে আর কি, যেটাতে ক্যালসিয়াম থাকবে 600 মিলিগ্রাম এবং ভিটামিন D3 থাকবে 400 IU, এই কম্বিনেশনটাই সেবন করা রিকমেন্ডেড, রিসার্চ বেসড, যেটা প্রুভেন যে মোর দেন 1000 বা 1000 মিলিগ্রামের মোর দেন 1 গ্রাম বা 1200 মিলিগ্রামের বেশি ক্যালসিয়াম প্রয়োজন হয়ে থাকে প্রেগন্যান্সিতে, এটা প্রুভেন, বিভিন্ন রিসার্চে দেখা গিয়েছে। তো এর জন্য এটা ডিএক্সটাই সেবন করা 2 বেলা উচিত, তবে বিশেষজ্ঞ চিকিৎসকগণ 1 বেলাও দিয়ে থাকেন, কারণ এটার কারণে বিভিন্ন টেরাটোজেনিসিটিও তৈরি হতে পারে। তো টেরাটোজেনিসিটির কথা মাথায় রেখে, মানে এটার কারণে গর্ভস্থ শিশুরও অনেক সময় বিভিন্ন ম্যালফরমেটি, ডিফর্মিটি হইতে পারে, টেরাটোজেনিসিটি হইতে পারে। তো সেটা পাশাপাশি হচ্ছে যে আপনার ক্যালসিয়াম সেবন করলে যেহেতু কনস্টিপেশন গ্রো করার চান্স থাকে, এই কনস্টিপেশন, আর আমরা জানি যে গর্ভাবস্থার দ্বিতীয় তৃতীয় ট্রাইমেস্টারে কি হয়, এই তার পেশেন্টের কনস্টিপেশন দেখা দেয়, জিআইটি মোটিলিটি কমে যায়। তো এই সব কিছু মাথায় রেখে অনেকে ওয়ান্স ডেইলি ডোজ দিতে পারে, তবে এটা রিকোয়ারমেন্ট ফুলফিল হয় না, দিতে হবে টুয়াইস ডেইলি, সকালে একটা রাতে একটা। আর দ্বিতীয় দিতে হবে কি, রক্ত শূন্যতা বা রক্ত স্বল্পতা, অ্যানিমিয়া প্রিভেন্ট করার জন্য শরীরে তৈরি হওয়া যে আয়রনের অভাব, সেই আয়রনের অভাব দূর করার জন্য একটা কম্বিনেশন আপনারা দিতে পারেন, যেমন কার্বনেল আয়রন, সাথে হচ্ছে যে ভিটামিন সি থাকবে এবং জিঙ্ক থাকবে, ফলিক অ্যাসিড থাকবে, এরকম কম্বিনেশন প্রেফার করতে পারেন। ঠিক আছে, অর্থাৎ কার্বনেল আয়রন দিতে পারেন, সাথে ফলিক অ্যাসিড থাকবে এবং জিঙ্ক থাকবে। ফলিক অ্যাসিড প্রথম 3 মাসের পাশাপাশি দ্বিতীয় এবং তৃতীয় 3 মাসও কন্টিনিউ করতে হবে। ঠিক আছে, তাহলে এই দ্বিতীয় 3 মাসে বা সেকেন্ড ট্রাইমেস্টারে ফলিক অ্যাসিডের পাশাপাশি আমরা এই দুটি ওষুধ রাখবো। একটা হচ্ছে ক্যালসিয়াম ডিএক্স প্রিপারেশন, মানে হচ্ছে যে আপনার যেখানে মোর দেন 1000 মিলিগ্রাম পাওয়া যাবে, 1000 মিলিগ্রাম পাওয়া যাবে ক্যালসিয়াম, সেটা 2 বেলা করে সেবন করতে হবে এবং যে কোনো একটা আয়রন সেবন করতে হবে ওয়ান্স ডেইলি ডোজ আফটার মিল 3 মাস। ঠিক আছে, আর থার্ড ট্রাইমেস্টার, তৃতীয় ট্রাইমেস্টারও একই কথা, তৃতীয় ট্রাইমেস্টারে একই কথা। ওই যে দ্বিতীয় ট্রাইমেস্টারে যে ক্যালসিয়াম এবং আয়রনের ঘাটতি দেখা দিয়েছিল মায়ের শরীরে, সেই আয়রনের ঘাটতিটা ডে বাই ডে আরো বাড়তে থাকে, আরো গাঢ় হতে থাকে। সেই জন্য সেকেন্ড এবং থার্ড ট্রাইমেস্টারের ট্রিটমেন্ট, সাপ্লিমেন্টাল ট্রিটমেন্ট একই, তাও ক্যালসিয়াম ডিএক্স প্রিপারেশনে 2 বেলা দিতে হবে এবং একটা আয়রন দিতে হবে 1 বেলা করে 3 মাস। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম 3 মাসে শুধু ফলিক অ্যাসিড, দ্বিতীয় এবং তৃতীয় 3 মাসে এই দুইটা ওষুধ দিতে পারি আমরা, ক্যালসিয়াম এবং আয়রন সাপ্লিমেন্ট। ঠিক আছে, তাইলে এই ট্রিটমেন্ট গুলো মাথায় রাখবো। এবং কেন ট্রিটমেন্ট আপনারা তো আগে জানতেন, প্রথম মানে ফলিক অ্যাসিড দেওয়া হয়, ক্যালসিয়াম দেওয়া হয়, আয়রন দেওয়া হয়, কিন্তু কখন কি দেওয়া হয় সেটা জানতেন কিনা আমার জানা নাই। প্রথম 3 মাস আমরা কি দিব? ফলিক অ্যাসিড দিব, শুধু ফলিক অ্যাসিড, আয়রন ক্যালসিয়াম কিছু লাগবে না। দ্বিতীয় 3 মাস কি দিতে হবে? ক্যালসিয়াম এবং একটা আয়রন, উদাহরণস্বরূপ যা দিচ্ছি আপনারা তাও দিতে পারেন। তৃতীয় 3 মাস একই কথা, ক্যালসিয়াম এবং আয়রন, ফলিক অ্যাসিডের পাশাপাশি ফলিক অ্যাসিডটা কম্বিনেশনে রাখবেন। ঠিক আছে, একটা যাতে করে একটা ডোজেস ফর্মের মধ্য দিয়ে পেশেন্ট মাল্টিপল ড্রাগ পায়, মাল্টিপল মেডিসিন, মাল্টিপল নিউট্রিশনাল সাপ্লিমেন্ট পায়। ঠিক আছে, এতে করে পেশেন্টের কস্ট মিনিমাইজ হবে, পেশেন্টের হচ্ছে যে রিকোয়ারমেন্ট ফুলফিল হবে, এগুলো মাথায় রেখে ইজি টু টেক হবে, খুব সহজে নিতে পারবে। তো একটা কম্বিনেশন দিলেন। ঠিক আছে, জিপ সিআই, রিনেট সিআই, জিফল সিআই, এরকম বাজারের নামে পাওয়া যায় বিভিন্ন ক্যাপসুল। ঠিক আছে, এটা দিতে পারেন। ঠিক আছে, তাহলে এইটুক ছিল আজকের ক্লাসের আলোচনা। নেক্সট ক্লাসে আমরা হাইপারএমেসিস গ্র্যাভিডারাম, গর্ভাবস্থায় অতিরিক্ত বমি চিকিৎসা প্রতিরোধে করণীয় ঝুঁকি এবং এটার যে চিকিৎসা যেটা বললাম এটা সম্পর্কে আমরা জানবো। একই সাথে গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন, জেস্টেশনাল হাইপারটেনশন কি, কেন হয়, এটার প্রতিরোধ, ঝুঁকি এবং চিকিৎসা সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে ফিজিক্যাল ক্যাম্পাসে ডিসকাশন করবো ইনশাআল্লাহ। সকলের শতভাগ উপস্থিতি কামনা করছি। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।